কেন প্রায় সকল আরব দেশের পতাকা একই ডিজাইন ও একই কালারের? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর ইতিহাস? ঘটনা বুঝতে হলে আমাদের যেতে হবে এক শতাব্দী পিছনে, যখন শরীফ হোসাইনের নেতৃত্বে আরবরা ওসমানীয় খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। 1916 সালে ব্রিটেন ও ফ্রান্স আরবদের এই প্রলোভন দেয় যে সিরিয়ার আলেপ্পো থেকে ইয়েমেনের এডেন পর্যন্ত একটি একক স্বাধীন আরব রাষ্ট্র গঠন করে দেয়া হবে যদি তারা ওসমানীয়দের বিরুদ্ধে জয়লাভ করে। এই যুদ্ধে ব্রিটেন ও ফ্রান্স আরবদেরকে অর্থ, অস্ত্র ও মিলিটারি সাপোর্ট সহ সব ধরনের সহায়তা প্রদান করে। এমনকি ব্রিটিশ কূটনীতিবিদ মার্ক সাইকোস আরব বিদ্রোহীদের জন্য একটি পতাকাও ডিজাইন করে দেন। 1918 সালে ত্রিমুখী চাপে ওসমানীয়দের পরাজয় নিশ্চিত হলে 1916 সালে ব্রিটেনের মার্ক সাইকোস ও ফ্রান্সের জর্জ পিকোর মধ্যে হওয়া গোপন চুক্তির ভিত্তিতে ব্রিটেন ও ফ্রান্স আরব অঞ্চলগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয় এবং অবশ্যই আরব বিদ্রোহে তাদের বানানো পতাকা থেকেই নতুন দেশগুলোর পতাকা নির্ধারণ করে দেয়। সেজন্যই এই পতাকাগুলো দেখতে ঠিক একই রকমের। এতে আরবরা বিশ্বাসঘাতকতার শিকার হয় এবং তাদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম নেয়। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সত্যিই কি একজন হিরো ছিলেন নাকি ভিলেন? ক্ষমতায় বসার পরেই সাদ্দাম হোসেন দেশের খনিজ তেলের পূর্ণ নিয়ন্ত্রণ ব্রিটিশদের থেকে ছিনিয়ে নেন। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর যখন জ্বালানি তেলের দাম 3-4 গুণ বৃদ্ধি পায়, এই সুযোগ কাজে লাগিয়ে সাদ্দাম হোসেন ইরাকের অর্থনীতি শক্তিশালী করেন। দেশের গ্রাম অঞ্চল পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, বিনামূল্য চিকিৎসা ও স্কুল চালু করেন। এ সময় ইরাকের মুদ্রা এতটাই শক্তিশালী ছিল যে তখন এক দিনার $3 সমমান ছিল। শিয়া সুন্নি দ্বন্দ্বের জেরে 1980 সালে সাদ্দাম হোসেন ইরানে হামলা করে বৃহৎ এলাকা দখলে নেন। ইরানের পাল্টা হামলায় সাদ্দামের বাহিনী পিছু হটতে বাধ্য হয়। 8 বছরের এ যুদ্ধে ইরাকের অর্থনীতি আবারও ভেঙে পড়ে। 1990 সালে ইরাকের অর্থনীতি ধ্বংসের জন্য কুয়েত যখন তেল উত্তোলন বৃদ্ধি করে, সাদ্দাম হোসেন তখন কুয়েতে আক্রমণ করে দখল করেন। এই সুযোগে আমেরিকা সাদ্দামের বাহিনীর উপর আক্রমণ করে এবং কুয়েতকে পুনরায় স্বাধীন করে কুয়েত সহ সৌদি আরবে নিজেদের সামরিক ঘাঁটি স্থাপন করে। এই হামলার প্রতিবাদে সাদ্দাম হোসেন আমেরিকার বন্ধু ইসরায়েলে 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন। 2003 সালে রাসায়নিক অস্ত্রের দোহাই দিয়ে আমেরিকা ইরাকে আক্রমণ করে 10 লক্ষেরও অধিক মুসলমানকে শহীদ করে, সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে এবং ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। আপনার কি মনে হয় কেন আমেরিকা ইরাকে আক্রমণ করেছিল? কেন সৌদি আরবের প্রায় 80% মানুষ এই নির্দিষ্ট প্যাটার্নে বাস করে? সৌদি আরব আয়তনের দিক থেকে বিশ্বের 13তম বৃহত্তর দেশ, যেখানে প্রায় 4 কোটি মানুষ বাস করে। আর এই 4 কোটি মানুষ এমন এক অদ্ভুত প্যাটার্নে বাস করে যার নজির পুরো বিশ্বে আর কোথাও নেই। একদিকে এই সবুজ রঙের লাইন, যা লোহিত সাগরের পাশ দিয়ে সৌদি আরবের পুরো পশ্চিম উপকূল জুড়ে বিস্তৃত। মুসলিমদের দুটি পবিত্র নগরী মক্কা ও মদিনা সহ গুরুত্বপূর্ণ শহর জেদ্দা ও আবহা এই লাইনেই অবস্থিত। আর অন্যদিকে এই হলুদ লাইন, যা পারস্য উপসাগর থেকে শুরু হয়ে সৌদি আরবের প্রায় মাঝ বরাবর পশ্চিম উপকূল রেখা পর্যন্ত বিস্তৃত। রাজধানী রিয়াদ এই লাইনেই অবস্থিত। এই দুটি লাইনের বাইরে প্রায় পুরো সৌদি আরব জুড়ে মাত্র 20% মানুষ বাস করে। প্রাচীনকাল থেকেই মানুষ এই সবুজ লাইনে বসবাস করে আসছে। ওসমানীয় সাম্রাজ্যও শুধু এই সবুজ অংশের এলাকাটাই শাসন করত। আর এই হলুদ লাইনে তো মানুষ মাত্র কয়েক দশক আগে বসবাস শুরু করেছে। সৌদি আরবের জনসংখ্যার এই অদ্ভুত প্যাটার্নের পেছনের প্রকৃত কারণ কি? সৌদি আরবের উত্তরে আন্নাফুদ মরুভূমি এবং দক্ষিণে রয়েছে রুব আল খালি মরুভূমি। এসব জায়গায় তাপমাত্রা গ্রীষ্মে সর্বোচ্চ 55 ডিগ্রি সেলসিয়াস এবং শীতে -7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে এবং বৃষ্টিপাত নেই বললেই চলে। এই চরম পরিবেশের কারণে এইসব এলাকা হাজার হাজার বছর ধরে প্রায় জনশূন্য অবস্থায় রয়েছে।